বাড়ির বড় মেয়ে ফেরদৌসি বেশ আল্ট্রা মডার্ন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ইচ্ছে মতো চলতে বেশ অভ্যস্ত। আর ছোট মেয়ে ফাতেমা সম্পূর্ণ বিপরীত স্বভাবের, এক কথায় ধার্মিক। ফাতেমা বাইরে বের হলে আপাতমস্তক বোরকা আবৃত করে তারপর বের হয়। এমনি হাত পায়ে মোজা পরে, তাই তার হাত পা নখের নখ পর্যন্ত দেখা যায় না। কিন্তু ফেরদৌসি বেপর্দাভাবে চলাফেরা করে। একই পরিবারের দুই বোন দুই রকম। তবে ফেরদৌসিকে অনেক বুঝিয়েছে তার পরিবারের সবাই, কিন্তু কোনো কাজ হয়নি। আজ বিশেষ প্রয়োজনে বাইরে বের হবে দুই বোন, তাই ফাতেমা ডাকতে শুরু করলো, এ আপু, তোরা কতক্ষণ লাগবে? দেরি হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল। এসব কি পোশাক পরেছিস? কেন, ঠিকই তো আছে। কই ঠিক আছে? এসব পোশাক পরলে তো না পরার মতোই মনে হয়। চুপ কর, তুই এত সব বুঝবি না। তোকে দেখতে আসবে, একটু শালীনতা বজায় রেখে গেলে হয় না? ছেলে বিদেশ থেকে এসেছে, বেশ উচ্চশিক্ষিত, নিশ্চয়ই সে এইসব পছন্দ করবে, গাইয়া ভূত পছন্দ করবে না এমন ভাবাটা ভুল। আজকাল বহু ছেলে কিন্তু শালীন মেয়ের দিকে আকৃষ্ট। থাক, তুই আর জ্ঞান দিতে হবে না তোকে। তুই কি বোরকা পরে যাবি? হ্যাঁ, আমি বোরকা পরে যাব। হিজাব পরলে একদম বুড়িদের মতো লাগে তোকে, কিছুই দেখা যায় না। লাগে লাগুক, আমাকে কোনো ভিন্ন পুরুষ দেখতে পাবে না, এটাই আমি চাই। এই গরমের মধ্যেও জাহান্নামের আগুন আরো বেশি গরম, ওর ওসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। হয়েছে, এবার থাম, চল এবার। ফেরদৌসির বিয়ের জন্য পাত্র ঠিক করা হয়েছে। সেই পাত্র আজ তাকে দেখবে। তার ফুপুর বাড়ির পাশেই পাত্রের বাড়ি, তাই ফুপুর বাড়িতেই পাত্রের আসার কথা। এই জন্য ওরা এখন সেখানেই যাচ্ছে। ছেলেটার সাথে দেখা করার জন্য দুবোন বেরিয়ে পড়ল। ফেরদৌসি আজ খুব সাজুগুজু করেছে, তৎপরই বেপর্দা, তাই সহজেই রাস্তার ছেলেদের দৃষ্টি তার উপরে অনবরত পড়ছে। দুই বোন রিক্সা করে যাচ্ছে। এরই মধ্যে ফাতেমা বলল, এই আপু, দেখছিস ছেলেগুলো কিভাবে তাকাচ্ছে আর কী সব বিশ্রী কথা বলছে? তোর দিকে না, আমার দিকে তাকাচ্ছে, কারণ আমি অনেক সুন্দর করে সেজেছি। তোর এসব ভাল লাগে? আমার এগুলো মোটেও ভালো লাগে না, বুঝেছিস? তুই চুপ করবি। এরকম একা একটু রং ঢং করতে হয়, এ থেকে ছেলেরা মজা নেয়, সাথে আমিও। ফাতেমা আর কিছু বলল না, বলে কোনো লাভ নেই, তাই চুপ করে বসে রইল। ফাতেমা বোরকা পরে খুব সুন্দর করে হেজাব পরেছে, তার অন্তরটাও বেশ পবিত্র। পথের মধ্যেই ফাতেমার ফোন এলো। তার বান্ধবী রায়হানা তার সাথে দেখা করতে চায় এই মুহূর্তেই, জরুরি কথা আছে। ফাতেমা তার বোনকে বিষয়টি জানালো। ফেরদৌসি তাকে যাওয়ার জন্য বলল এবং একাই চলে যেতে চাইল। তাই ফাতেমা রিক্সা থেকে নেমে সেই বান্ধবীর সাথে দেখা করতে গেল। কথা মতো বিকেলে ফেরদৌসিকে দেখতে আসে মাহিন, সাথে তার মা ও বোন এসেছে। ফুফু ফেরদৌসিকে তাদের সামনে নিয়ে গেলেন। মাহিনের মা ও বোন ফেরদৌসিকে দেখে পছন্দ করল, কিন্তু মাহিন ফেরদৌসির উগ্র সাজকে ভিন্ন চোখে দেখল, তাই মন থেকে মানতে পারল না। একসময় মাহিনের মা ও বোন মাহিনকে ফেরদৌসির কাছে রেখে অন্য রুমে গেলেন। বেগানা নারী ও পুরুষের নির্জনের একত্র হওয়ায় হাদিসে নিষেধ আছে, এই জন্যই ফেরদৌসির ফুপু সেখানে রইলেন। তিনি পর্দার সাথে সেখানে বসে আছেন। নীরবতা ভেঙে আধুনিকতা ভাব নিয়ে ফেরদৌসি জিজ্ঞাসা করল, আপনার নাম তো মাহিন, তাই না? হ্যাঁ, মাহিন উত্তর দিল। বিদেশ থেকে কবে এসেছেন? এই তো গত মাসে। একটু বিরক্তির উচ্চস্বরে উত্তর দিল মাহিন। ফেরদৌসি এত প্রশ্ন করলো, মাহিন তেমন কিছু বলছে না দেখে ফেরদৌসি বলল, আপনি কি কথা কম বলেন? না, তেমনটা নয়। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। অবশ্যই। আপনি কি সবসময় এরকম পোশাক পরেন? জি, এমনই পরি। কেন, এমন মডার্ন ড্রেস আপনার পছন্দ না? আসলে মাহিনের কথা শেষ না হতেই ফেরদৌসি বলে উঠল, আরে আপনি তো বিদেশ ফেরত, আপনার তো এমনি আধুনিকতা পছন্দ হওয়া উচিত। মাহিন আর কিছু বলল না, শুধু বারবার ঘড়ির দিকে তাকায়। তারপর তাদের দুজনের আরো হালকা কিছু কথা হলো। তবে মাহিন কথা বলছে বিরক্তি নিয়ে, সেটা ফেরদৌসি কিছুটা বুঝতে পেরেছে। এর কিছুক্ষণ পরে মাহিন ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন যেতে হবে আমাকে। একথা বলে মাহিন উঠে দাঁড়ালো। ইতোমধ্যে মাহিনের মা ও বোন এলেন। তাদেরকে সেখানে রেখেই মাহিন জরুরি কাজের কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ল। মাহিন বের হয়ে রাস্তায় কফি হাউসের সামনে আসতে একটা মেয়েকে হোঁচট খেয়ে পড়তে দেখে। তাকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার আগেই মেয়েটি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। মেয়েটি সম্পূর্ণ বোরকায় ঢাকা ছিল, তবে পরার ফাঁকে তার চেহারার নিকাব খানিকটা সরে যাওয়ায় মাহিনের নজর পড়ে। এমন পর্দাশীল অপরূপা মেয়ে দেখে মাহিন থমকে যায়। বান্ধবীর সাথে জরুরি আলাপ শেষ করে ফাতেমা ফুপুর বাসায় হাজির হলো। এসে দেখে ফেরদৌসি আনমনে বসে আছে। অবস্থা জানতে তাকে জিজ্ঞাসা করল, কিরে আপু, একা আনমনে হয়ে বসে রয়েছিস কেন? উনি কি আসেননি? হ্যাঁ, এসেছিলেন, দেখে গিয়েছেন। কথা হয়নি? হয়েছে। রেজাল্ট কি? আমার তো পছন্দ হয়েছে, কিন্তু ছেলেটি মনে হয়। কি বল?
আমার এই পোশাক মনে হয় সে পছন্দ করেনি। দেখলি তো আমার কথা ঠিক? আর দেখেছিস রাস্তার ছেলেগুলো তোর দিকে কিভাবে তাকায়, কিন্তু আমার দিকে অমন করে তাকায়নি। এবার তো তোর বাস্তবতাটা বোঝা উচিত। চল, এবার এখানে ভালো লাগছে না, বাড়িতে চলে যাব। এখন নিজের কাছে বেশ খারাপ লাগছে। সে নিজেই মনে মনে বলছে এমন উগ্র পোশাক পরা উচিত হয়নি। যে পোশাকে মানুষ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমন পোশাক মেয়েদের জন্য আসলে মানায় না। ফাতেমার দিকে তেমন করে কেউ তাকাতে পারে না, মেয়েদের এটাই তো মানানসই পোশাক। এসব কথা ভাবতে থাকে মনে মনে ফেরদৌসিকে মনমনা দেখে ফাতেমা বলল, কি রে আপু, কি ভাবছিস? না আরে কিছু না। আপু জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? ফুপির বাড়ির রাস্তায় কফি শপের নিকট আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তখন সেখান থেকে একটা ছেলে যাচ্ছিল, সে আমার সাহায্যে এগিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে সেই সুযোগ না দিয়ে নিজেই তড়িৎ সামনে গিয়ে উঠে দাঁড়িয়েছি। তখন ছেলেটি থ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কেমন জব্দ করে দিলাম তাকে। কি বলিস আপু? ভালো করেছিস, সংক্ষেপে উত্তর দিল ফেরদৌসি। আজ তার মনটা ভালো না, তাই বেশি কিছু মুখ থেকে বের হচ্ছে না। অন্য সময় হলে অনেক কিছু বলতো। চুপচাপ দুবোন বাসার দিকে যেতে লাগলো। ইতিমধ্যে ফাতেমা একটা দোকান থেকে কিছু জিনিস কেনার জন্য রিক্সাকে দাঁড় করালো। ফাতেমা রিক্সা থেকে নেমে সেই দোকানে গেল। ফেরদৌসি রিক্সা থেকে নামলো না, সেখানে বসে রইল। দোকানের নিকট বসা ছেলেগুলো ফাতেমাকে বোরকা পরিহিত দেখে কিছু বলল না, কিন্তু ওরা ফেরদৌসিকে উগ্র সাজে দেখে শীষ দিতে লাগলো, সাথে বাজে কথা বলতে লাগলো। ফেরদৌসি তার সহ্য করতে না পেরে রিক্সা থেকে নেমে একটা ছেলেকে থাপ্পড় মেরে ফাতেমাকে ডেকে নিয়ে চলে এলো। সে ছেলেটি ফেরদৌসিকে এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিল। বাসায় যাবার পরে জানতে পারলো ফেরদৌসি দেখতে আসা মাহিনের মা ও বোন ফেরদৌসিকে পছন্দ করেছে বলে জানিয়েছে, কিন্তু মাহিন পছন্দ করেনি বলে তারা অমত জানিয়ে দিয়েছে। কথাটি শুনে ফেরদৌসি অনেক ছোট বনে গেল নিজের কাছে, মনে মনে অনেক কষ্ট পেল। এইদিকে মাহিন কফি শপের নিকট হোঁচট খেয়ে পড়া মেয়েকে পছন্দ করে ফেলেছে। মেয়েটি দুটো চোখ ছাড়া কিছু দেখতে পারেনি মাহিন, কারণ মেয়েটা কড়া হিজাব করেছিল। তবে পড়ে যাওয়ার সময় হঠাৎ মেয়েটার মুখের ওপর থেকে হিজাবের পর্দা খানিকটা সরে যাওয়ার ফলেই সে তার দুটি চোখ দেখতে পারে এবং সে তাকে পছন্দ করে ফেলে। এর পরের দিনই ফাতেমা কলেজ থেকে বাসায় ফেরার পথে সে ছেলেটাকে রাস্তায় আবার দেখতে পায়। সে লক্ষ্য করে হঠাৎ করেই সে ছেলেটা ফাতেমার পিছু নিয়েছে। ফাতেমা বুঝতেই পারছে না কেন সে তার পিছু নিয়েছে এবং কিভাবে চিনল তাকে। পরক্ষণে মনে হলো গতকালকে সেই বোরকার হিজাব পরে এসেছে বিধায় সে হয়তো অনুমান করে পিছু নিয়েছে। ফাতেমা বাসার সামনে এসে দ্রুত রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভেতরে চলে গেল। এদিকে মাহিন পিছনে ফাতেমার সেই বাসায় ঢোকা দেখে হকচকে গেল, কারণ ওই বাসার বড় মেয়ের সাথে তার প্রথম বিয়ের কথা চলছিল। কিন্তু তাদেরই যে আরেকটা মেয়ে আছে মাহিন সেটা জানতো না। মাহিন ফাতেমার পর্দা পালন ও ধার্মিকতা দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কত না সুন্দর করে হিজাব করে সে, নিশ্চয় তার ভেতরটা অনেক সুন্দর হবে বলে মনে করছেন মাহিন। তাই মাহিন সিদ্ধান্ত নিল সে বাড়িতে আবার বিয়ের প্রস্তাব পাঠাবে, তবে সেটা ফাতেমাকে বিয়ে করার জন্য। একটা ধার্মিক মেয়ে যেমনটা চায় তেমনটা মনে করলো ফাতেমাকে। এর মধ্যে হঠাৎ একদিনের ঘটনা ঘটে গেল। একদিন ফেরদৌসি ওর বান্ধবীর বিয়ে থেকে রাতে বাসায় ফিরছিল। হঠাৎ কোথা থেকে সেই ছেলেগুলো এসে রিক্সা আটকে দাঁড়ালো। ছেলেগুলো ভয়ঙ্কর সন্ত্রাসী স্টাইলে রিক্সাওয়ালাকে হুমকি ধামকি দিয়ে ফেরদৌসিকে নামিয়ে গাড়িতে নিয়ে গেল। এরপর চারজন মিলে তার শ্লীলতাহানি করল আর বলল, সেদিনের প্রতিশোধ এটা। তাছাড়া তোর শরীর দেখিয়ে সবাইকে পাগল করিস, আজ তো সে অহংকার শেষ করে দিলাম। এরপর ছেলেগুলো ফেরদৌসিকে ওর বাসার সামনে এনে ছুঁড়ে ফেলে রেখে চলে যায়। ফেরদৌসি কোনোরকম দরজা আর কলিং বেল বাজিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের দিন যখন জ্ঞান ফেরে তখন সে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে আর জানতে চায় তার কি হয়েছে। সে কান্নাজড়িত কণ্ঠে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করল। সবাই তাকে সান্ত্বনা দিয়ে বিষয়টি গোপন রাখতে বলল। এরপর থেকে ফেরদৌসি চুপচাপ স্বভাবের হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, নিজের রুম থেকে কখনো বের হয় না। আগের সেই ফেরদৌসি আর নেই। সে তার পূর্বের বেপর্দামনায় উচ্ছৃঙ্খল জীবন নিয়ে অনুশোচনা করে। অপরদিকে তার বোন ফাতেমা সম্মানের সাথে চলে, কারণ কুদৃষ্টি দিয়ে দেখবে সেই সুযোগটা সে কাউকে দেয় না। আজ ফাতেমার বিয়ে, হ্যাঁ মাহিনের সাথেই ফাতেমার বিয়ে। পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে ফাতেমার মাহিনের সাথে। মাহিন আবারও যখন প্রস্তাব পাঠায় ফাতেমাকে বিয়ে করার জন্য, তখন ফাতেমার বাবা আর নিষেধ করেননি। বাড়িটাতে বিয়ের আয়োজন হলেও একটা বদ্ধ ঘরে একাকী এই বাড়ির বড় মেয়ে ফেরদৌসি। তার জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি। ফাতেমা ঘূর্ণাক্ষরও জানে না এই মাহিনের সাথে তার বড় বোনের বিয়ের কথা হয়েছিল। মাহিনের প্রস্তাবের প্রেক্ষিতে তার পরিবার থেকে বিয়ে হচ্ছে এটাই সে জানে।
এমনই সুন্দরভাবে ফাতেমার বিয়ে হয়ে যায়। ফাতেমা মাহিনের সাথে সুখের জীবনযাপন করতে থাকে। এদিকে ফেরদৌসী এখনও স্বাভাবিক হতে পারেনি। তার জীবনটা অন্ধকারে ঢেকে রয়েছে। কালো ছায়া তার জীবনটাকে অন্ধকারে ভরিয়ে দিয়েছে। 2 বছর পর ফেরদৌসী এখন অনেকটা স্বাভাবিক, তবে তার মনের মধ্যে সেই রাতের ভয়টা এখনও রয়ে গেছে। আজ ফেরদৌসীকে একজন ছেলে দেখতে আসবে। ফেরদৌসী বিয়ে করতে রাজি না, তবুও তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে হলে তাকে বিয়ে দিতে চায় তার বাবা মা। ফেরদৌসীকে দেখার এক পর্যায়ে ছেলের বাবা মা সবাই তাকে পছন্দ করলেন। ফেরদৌসীকে তার বাবা মা বলে দিয়েছেন যেন সেই ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা কাউকে না বলে। তবুও ফেরদৌসী ছেলেটার সাথে প্রতারণা করতে চায় না, তাই একাকে কথা বলতে চায়। তাকে সে ব্যাপারে জানাতে চায়, যাতে করে এই নিয়ে পরে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এক পর্যায়ে কথা বলার সুযোগ পেয়ে সেই ছেলেটাকে বলল, দেখুন, আপনাকে দেখে যতটুকু মনে হচ্ছে আপনি খুবই ধার্মিক মানুষ। হ্যাঁ, সেভাবেই থাকার চেষ্টা করি। তাহলে আপনাকে কিছু বলার প্রয়োজন আমার। হ্যাঁ বলুন, কোনো সমস্যা নেই। আপনি তো জানেন না, কিন্তু জানা দরকার। আমি 2 বছর আগে এমন ছিলাম না যেমনটা আমাকে দেখেছেন। আমি খুবই উচ্ছৃঙ্খল ছিলাম, কখনোই হিজাব করতাম না, আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতাম, যার কারণে আমি সালালিন হানির শিকার হয়েছি। কথাটি বলে ফেরদৌসী কাঁদতে লাগলো। এবার আমি কিছু বলি, কি আর বলবেন? হয়তো বলবেন এমন জানলে দেখতে আসতাম না, আপনি ভুল ভেবেছেন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তবু আপনি কতটা সৎমনের মানুষ যে সে ঘটনাটা লুকাতে চাননি আমার কাছে, কারণ আপনি চাননি কাউকে ঠকাতে। আর এটাই সব থেকে বেশি ভালো লাগার কারণ আমার কাছে, এবং এজন্য আপনাকে আমার এত পছন্দ হয়েছে। আপনি যেমন ধার্মিক, আমি তো তেমন হতে পারিনি। আপনি তো এখন পর্দা করে চলতে চেষ্টা করেন। বিয়ের পর আমি আরও ভালো করে পর্দা করা শিখিয়ে দেব। আর এখন যতটুকু ধার্মিক আছেন, তখন আরও বেশি ধার্মিকা বানিয়ে নেব। বুক ফেটে কান্না এলো ফেরদৌসীর। সত্যিকার দিনদার মানুষের ব্যবহার এত সুন্দর সে ভেবেই পায় না। ইতিমধ্যে সেখানে ছেলের মা উপস্থিত হলেন। ফেরদৌসীকে তার খুব পছন্দ হয়েছে বলে জানালেন ফেরদৌসী এখন বদলে গেছে। সে এখন পুরোপুরি হিজাব করে চলে। সে এখন একজন ধার্মিকা মেয়ে, আবার সৎ চরিত্রবান ধার্মিক একজন আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। ফেরদৌসীকে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার স্বামী অনেক অনেক সাহায্য করেন। সবসময় তাকে আগলে রাখেন পবিত্র ভালোবাসার বাহুবন্ধনে। ফেরদৌসী এখন পর্দানিসীন নারী, কড়াভাবে হিজাব পালন করে। বাইরে বের হলে এই হিজাবকেই তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন, যা একটা অমূল্য সম্পদ, ইজ্জত, সম্ভ্রম রক্ষার মৌঠম চাবিকাঠি। এই হিজাবি মেয়েদের সম্মানিতা ও মর্যাদাশীল করে সেটা এখন সে ভালো মতোই বোঝে। তাই অন্যদেরকে হিজাব করতে উপদেশ দেয়, যাতে তার মতো ক্ষতি আর জীবনে কারণ না হয়। প্রিয় লিসেনার, গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।